বাংলার এই মায়াবী প্রকৃতি বারবার উঠে এসেছে বাংলা সাহিত্যের পাতায়। আর যখন আমরা বাংলা সাহিত্যের কথা বলি, তখন বাংলা সাহিত্যের এই অসীম রত্নভাণ্ডারের একটা খুব অন্যতম বা গুরুত্বপূর্ণ রত্ন হচ্ছে কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলা রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা সাহিত্য সম্রাটও বলে থাকি। কপালকুণ্ডলা যদি আপনারা পড়ে থাকেন, তাহলে দেখবেন কপালকুণ্ডলার পটভূমিতে যেরকম মন্দিরের কথা উঠে এসছে, যেরকম সাগরের কথা উঠে এসছে, সেরকমই উঠে এসছে নদী এবং অরণ্যের কথা। আর এই কপালকুণ্ডলার পটভূমি এক্সপ্লোর করতেই আজ আমি বেরিয়ে চলে এসেছি বাঁকিপুর। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর, আর আজ এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে দেখাবো কপালকুণ্ডলার দেশ। কপালকুণ্ডলার এই পটভূমির অন্বেষণে বেরিয়ে পড়েছি পূর্ব মেদিনীপুর। এই ভিডিওতে সেই পটভূমিকেই তুলে ধরব। কোনো জোড়াজুড়ি নেই, তবে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। এবার আমার গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলার বাঁকিপুর। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ধরলাম নিকটবর্তী সৈকতে পৌঁছানোর ৬ নম্বর জাতীয় সড়ক। কোলাঘাট থেকে বাম দিকে গিয়ে নন্দকুমার যাওয়ার পথ ধরলাম। অনেকটা পথ চলার পর কৌতূহলের বশে দাঁড়িয়ে পড়লাম এক গ্রামে। এই গ্রামের নাম তারাগেরিয়া বা চলতি ভাষায় তারাগেরা। সড়ক ছেড়ে একটু পায়ে হেঁটে পৌঁছতে হয় এই গ্রামের এক মন্দির তলায়। এই গ্রাম বিখ্যাত একটি বিশেষ পুজো এবং পুজোকে ঘিরে হয়ে থাকা উৎসবের জন্য। মহাভারতের এক বিখ্যাত চরিত্র ভীম এখানে ভীম জিউ হিসেবে পূজিত হন। সুপ্রাচীন এই লোকাচার অনুষ্ঠিত হয় এই মন্দিরে। এখন তৈরি হচ্ছে এক বিশালাকায় ভীমের মূর্তি। মাঘ মাসের ভীম একাদশীতে অনুষ্ঠিত হয় পুজো, তারই প্রস্তুতি চলছে। দর্শকদের অনুরোধ করব অন্তত একবার এই পুজো এবং এই পুজোকে ঘিরে অনুষ্ঠিত হওয়া উৎসব দেখতে আসা। তারাগেরা গ্রাম থেকে আমরা সড়ক পথ ধরে সোজা পৌঁছে গেলাম কাঁথি। কাঁথি বাজার পেরিয়ে অদূরেই পৌঁছলাম জুনপুর। বাঁকিপুর ঘোরার উদ্দেশ্য নিয়ে এলেও থাকার জন্য আমরা বেছে নিয়েছিলাম এক নির্জন সৈকত ভূমি বগুড়ান জলপাই। পর্যটকদের ভিড় এড়িয়ে এক নিরিবিলি থাকার ঠিকানা বগুড়ানের সাগর নিরালা রিসর্ট। স্নান সেরে মধ্যাহ্ন ভোজ করে একটু রেস্ট নিয়ে আমরা চললাম বাঁকিপুরের উদ্দেশ্যে। বগুড়ান থেকে ডাইক রোড ধরে প্রায় 10 কিলোমিটারের পথ বাঁকিপুর। বাঁকিপুর সৈকতকে ডান হাতে রেখে আমরা এগিয়ে গেলাম দারিয়াপুরের দিকে। এই দারিয়াপুরে দেখার মতো এক উল্লেখযোগ্য জায়গা হলো এই লাইট হাউস। লাইট হাউসের উল্টো দিকেই এই জনপদে রয়েছে কপালকুণ্ডলার থিমে তৈরি এক রিসর্ট, মৃন্ময়ী কুটির। এই চত্বরে কখনো বেড়াতে এলে থাকার জন্য এই রিসর্টকেও বেছে নিতে পারে। বিকেল 3:30-র সময় খুলল লাইট হাউসের দরজা। 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে চড়লাম লাইট হাউসের টপে। ওই দূরের বনভূমি ছাড়িয়ে অবস্থিত সমুদ্র সৈকত। আমরা ওই জায়গা থেকে ঢুকেছি। ঢুকে কতটা উঁচুতে উঠে পুরো এই দারিয়াপুরের ভিউ পাওয়া যাচ্ছে।
ওই দিকে সমুদ্র। সাজানো গোছানো এই লাইট হাউস আমার বেশ ভালো লাগলো। আপনারা এখানে এলে অবশ্যই এই লাইট হাউসে আসবেন। কপালকুণ্ডলা পথিককে সমভিবেহারে লইয়া কাননাভ্যন্তরে উপনীত হইলেন। তখন রাত্রি দ্বিতীয় প্রহর। সম্মুখে অন্ধকার বনমধ্যে এক অত্যুচ্চ দেবালয় চূড়া লক্ষিত হইল। তন্নিকটে ইষ্টক নির্মিত প্রাচীর বেষ্টিত একটি গৃহও দেখা গেল। দারিয়াপুরের এই মাঠের একপাশে অবস্থিত কপালকুণ্ডলা কালী মন্দির। স্রষ্টার সৃষ্টি এক শতাব্দী প্রাচীন মন্দিরেরও নাম পরিবর্তন করতে সক্ষম। বাজারের এক জায়গায় রয়েছে সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। প্রশাসনিক দায়িত্বে থাকাকালীন তিনি এই গ্রামে বসবাস করতেন। হয়তো কপালকুণ্ডলার সূত্রপাত এখান থেকেই। বাজারের আরেক দিকে রয়েছে এক সুপ্রাচীন শিব মন্দির। শিব মন্দির দেখে এই জায়গা ছেড়ে এগিয়ে চললাম বাঁকিপুট সৈকতের দিকে। লেখকের কথায়, আর যেদিকেই দেখা যায় অনন্ত জলরাশি চঞ্চল রবিরশ্মিমালা প্রদীপ্ত হইয়া গগন প্রান্তে গগন সহিত মিশিয়াছে। নিকটস্থ জল সচরাচর সকর্দম নদী জলবর্ণ, কিন্তু দূরস্থ বাড়িরাশি নীলপ্রভ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকিপুট সি বিচে। এখন সূর্যাস্তের সময় প্রচুর পর্যটকরাও রয়েছেন। যে উল্লেখযোগ্য বিষয়টির উপরে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে এই বাঁকিপুট যে সি বিচ রয়েছে তার ঠিক অপোজিটে, মানে সরাসরি দেখা যায় গঙ্গাসাগরের সেই দ্বীপটিকে, এবং সেখানেই গঙ্গাসাগরের মেলা হয়, প্রচুর পুণ্যার্থীরা যান। এবং এখানকার স্থানীয় অধিবাসীদের কথায় এই বাঁকিপুট থেকে ভুটভুটি করেও যাওয়া যায় গঙ্গাসাগরে। গঙ্গাসাগর থেকে ফেরার সময় নবকুমারের নৌকো এই জায়গায় এসছিল, আর সম্ভবত তখন এখানে অনেক ঝোপঝাড় ছিল, যেখানে কাঠের সংগ্রহে গিয়েছিলেন নবকুমার, এবং তাকে ফেলেই নৌকোটি চলে যায়। আর ওই দিকটা যে দেখা যাচ্ছে ওইখানে রসুলপুর নদী এসে সমুদ্রে মিশেছে। আমরা যখন কাঁথি থেকে আসছিলাম তখন আমরা রসুলপুর নদীর উপরে একটা ব্রিজ ক্রস করে তারপরে এখানে এসেছি। তো এই হচ্ছে সেই ঐতিহাসিক বাঁকিপুট সি বিচ। আপাতত এখানে থাকার মধ্যে ওই দিকে একটা জায়গা আছে কানাইছটা বলে, সেই কানাইছটায় কিছু ক্যাম্পিং সাইট আছে, সেখানে থাকার ব্যবস্থা আছে। আদারওয়াইজ এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। থাকার ব্যবস্থা বলতে সেই দারিয়াপুরে থাকা যায়, আর নয়তো আমরা যেখানে আছি ওই দিকে বগুড়ান জলপাইয়ের দিকে থাকা যায়। প্রচুর পাখিও দেখা যাচ্ছে এখানে, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। বাঁকিপুটের সৈকতে যেটা অনুভব করলাম সেটা তীব্র শুঁটকি মাছের গন্ধ। অনেক পর্যটকেরা এই জন্যই বেশি সময় সমুদ্র সৈকতে কাটাতে না পেরে চলে গেলেন। তবে সৈকত ভূমির সূর্যাস্ত মুগ্ধ করার মতো। সৈকত ভূমিতে বিকেলবেলা কাটিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরে এলাম রিসর্টে। রাত্রি যাপন করে সকালবেলা চললাম বগুড়ান জলপাইয়ের সমুদ্র সৈকতে। সকালবেলা আমরা চলেছি বগুড়ান জলপাইয়ের সমুদ্র তীরে। দুপাশে সুন্দর গাছের সারি, তার মাঝখান দিয়ে নতুন তৈরি এই কংক্রিটের রাস্তা, আর আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এই রিসর্টের
একটি সারমেয়। ওই দেখো শেয়াল, ওই দেখো, ওই দেখো, দেখতে পেলে শেয়াল? আমরা প্রায় বিচের কাছে পৌঁছে গেছি। লোকালয় এখানেই শেষ। এখানে রয়েছে একটা মন্দির। এইটা বগুড়ান জলপাইয়ের ফরেস্টের কোনো অফিস। আর এই সাইডে যে দেখা যাচ্ছে এখানে ফরেস্টের প্ল্যান্টেশন রয়েছে। এখানে যে জঙ্গল মতো দেখা যাচ্ছে এইটাই ফরেস্ট ডিপার্টমেন্টের প্ল্যান্টেশন, আর সেটাই আমার মনে হয় মেনটেনড হয় এই অফিস থেকে। এখানে লোক থাকে। আর বিচের রাস্তাটা সোজা। তবে এই অরণ্য ঘেরা পরিবেশ দিয়ে বিচের দিকে হাঁটতে দারুণ লাগছে। বগুড়ান জলপাই একটু আনএক্সপ্লোর্ড বিচ, মানে সচরাচর এখানে লোকজন আসেন না। সেই জন্যই এই বিচটা বা এই অরণ্যটা কিছুটা হলেও ঠিকঠাক রয়েছে। বিরামপুর থেকে বগুড়ান জলপাই উচ্চ নিম্ন জোয়ার অন্তর্বর্তী উপকূলীয় অঞ্চল, জীব বৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান বলে লাল কাঁকড়ার ছবি দেওয়া। মানে এই জায়গায় লাল কাঁকড়া দেখা যায়। আমি আরেকটা জায়গা আপনাদের দেখাতে চাইছি, যেই জায়গাটা এই জায়গা থেকে দারুণভাবে উপভোগ করা যাচ্ছে। সেটা হচ্ছে ওই জঙ্গলের একটা ছোট্ট কোণা যেখানে সূর্যের আলোটা পড়ছে। এই জায়গাটায় ছোট্ট কোণায় অদ্ভুতভাবে সূর্যের আলোটা পড়ছে, চারিদিকে সোনাঝুরি গাছ। এক কথায় অসাধারণ লাগছে। অপূর্ব প্রকৃতি, তুমি সবসময় মায়াবী। বগুড়ান জলপাইয়ের সমুদ্র তীরে এখন ভাটার টানে জল অনেক পিছনে চলে গেছে, দেখাই যাচ্ছে না। অনেক দূর হেঁটে যাওয়া যায় এই ভাটার মধ্যে দিয়ে, আর অনেক দূরে দেখা যাচ্ছে বোট। রাজ কাঁকড়া, বনা কাঁকড়া, এটাকে রক্ষা করার কথা বলছে বন বিভাগ। অবশ্যই করা উচিত, আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। সাগর নিরালায় বগুড়ান জলপাইতে থাকার একমাত্র ঠিকানা। এখানে থেকেই এক্সপ্লোর করা যায় বগুড়ান জলপাইতে। সাগর নিরালায় প্রবেশ করার পর হাতের বাঁ দিকে দেখা যায় অফিস রুম আর কয়েকটা রুম। এই রুমগুলো এখানে টোটাল অনেক কটাই রুম রয়েছে। প্রত্যেকটা রুমই মোটামুটি 3 জনকে খুব হেসে খেলে অ্যাকোমোডেট করতে পারে। এখানে টোটাল 5টা রুম রয়েছে। এখানে রয়েছে থাকার ব্যবস্থা, আর এইখানে রয়েছে একটা পুরো বিল্ডিং, যার নিচেরটা হচ্ছে ক্যান্টিন, আর উপরে পুরো থাকার ব্যবস্থা রয়েছে। আমার জানা নেই কটা করে রুম রয়েছে উপরে, বাট উপরেও অনেকগুলো থাকার ব্যবস্থা রয়েছে। 1 তলা 2 তলায় অনেক থাকার ব্যবস্থা, 3 তলায় সম্ভবত এখনও থাকা শুরু হয়নি। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে বসে স্ন্যাক্স বা চা পান করার জন্য আদর্শ
জায়গা এই জায়গাগুলো। রিসর্টের কিছু পোষ্য রাজহাঁসও রয়েছে ওই দিকটায়, যেটা আজকাল দেখেছি অনেক রিসর্টেই এটা একটা ফ্যাশন, যেখানে রাজহাঁস পোষা হয় এবং রাজহাঁসের ডিমও পাওয়া যায়। রিসর্টের এই দিকে কয়েকটা কটেজ রয়েছে। এই কটেজগুলো আমাকে সেই টেনসা নেচার ক্যাম্পকে মনে করায়, ওরকমই দেখতে। এই যে কটেজগুলো, এই কটেজগুলোর বেশ সুন্দর সুন্দর নাম আছে। মুসাফির, আমাদের যেরকম কটেজটার নাম হচ্ছে, কটেজ বলবো না, আমাদের রুমটার নাম হচ্ছে কাকাই। এখানে আরও রয়েছে, এগুলো পুরোটাই টেন্ট, কিন্তু উপরে টিন দেওয়া, বেশ ভালোই থাকার ব্যবস্থা। এটার নাম বানজারা। এরকম বেশ কয়েকটা কটেজ রয়েছে। রিসর্টটা বেশ বড় এরিয়া জুড়ে অবস্থিত, আর এখানে প্রচুর প্ল্যান্টেশন, গাছ, অনেক কিছু রয়েছে। সব মিলিয়ে অন্যান্য রিসর্টগুলোর মতো এটারও পরিবেশ মনোরম, খুবই ভালো। ঝাউবন রয়েছে, পাশে সমুদ্র। তবে আমি অ্যাট্রাক্টেড হয়েছি রিসর্টের ওই পিছন দিকটায় সোনাঝুরি গাছ আর বেশ ঝোপঝাড় রয়েছে, জঙ্গল মতো। সেইখানে রাত্রিবেলা সেটা বেশ উপভোগ্য। আর রাত্রিবেলা এখানে আউলের অবাধ যাতায়াত। এখানে বার্ন আউল খুব সহজেই দেখা যায়, আর সেগুলো আশেপাশের গ্রামেও দেখা যায়, আমিও দেখেছি। সেটাও একটা খুব উল্লেখযোগ্য বিষয়। এবং যারা নকটার্নাল এই বার্ডগুলোর ছবি তুলতে ভালোবাসেন তারা অলরেডি জানেন যে এইসব এরিয়ায় পাওয়া যায়, এবং সেটাও একটা এক্সপ্লোর করার টপিক। এবার চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হলো ডাইনিং স্পেস। এইটা একটা কমন করিডোর, যেখানে এদিকে রুম 4, 5 আর এদিকে 3, 2, 1, টোটাল 5টা রুম রয়েছে। রুমগুলোর নামও সেরকমই, কাকাই 3, জন্মভূমি 4, আর ওইদিকে রয়েছে ভূমিপুত্র 5। তো আমরা আপাতত এই রুমে রয়েছি। বগুড়ান জলপাইকে এবার বিদায় জানিয়ে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য মহিষাদলের দিকে। মহিষাদলের মূল আকর্ষণ মহিষাদল রাজবাড়ি। 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করা যায় রাজবাড়ি চত্বরে। রাজবাড়ির সামনের অংশ এখন সংগ্রহালয়ে রূপান্তরিত। রাজবাড়ির পেছনের অংশে পর্যটকদের থাকার সুব্যবস্থা রয়েছে। আগে থেকে বুকিং করে আসা যায় এখানে। 16শ শতাব্দীতে রাজবাড়ি স্থাপন করেন শ্রী জনার্দন উপাধ্যায়। অনেক প্রজন্ম পরে এই রাজবাড়ির ভার আসে রাজা গুরুপ্রসাদ গর্গের হাতে। এই যে মূর্তিটি দেখছেন, এটি রাজবংশের এক বংশধর রাজা সতী প্রসাদ গর্গ বাহাদুরের মূর্তি। রাজবাড়ির প্রাচীন মন্দির মদন গোপাল জিউয়ের এই নবরত্ন মন্দির। আনুমানিক 1774 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দির চত্বরে 2টি 8চালা মন্দিরও রয়েছে। সময়ের অভাবে অপেক্ষা করা গেল না মন্দির খোলা পর্যন্ত, তবে মন্দিরের সময়সূচি আপনাদের সামনে তুলে ধরলাম। এই সুপ্রাচীন মন্দিরের গঠনশৈলীর সাথে দক্ষিণেশ্বরের মন্দিরের সাদৃশ্য লক্ষ্য করা যায়। এরপর চললাম আমাদের এই ভ্রমণের শেষ গন্তব্য গেঁওখালির দিকে। মহিষাদল রাজবাড়ি চত্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা
ভৌগোলিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। 3 জেলার মিলনস্থলে এসে মিশেছে দুটি নদী। রূপনারায়ণ এখানে এসে মিশেছে হুগলি নদীতে। পূর্ব মেদিনীপুর ভূখণ্ডে দাঁড়িয়ে দেখলাম অদূরে হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার দুটি ভূখণ্ডকে। নদীর ব্যাপ্তি এখানে বিশাল, তাই অপর কূলের ভূখণ্ডকেও আবছা দেখা যায়। কিছুক্ষণ এখানে কাটিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। দুটি জেলার গণ্ডি পেরিয়ে আমায় বাড়ি ফিরতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।